প্রত্যেককে সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আলোর প্রতিফলন এই যে অধ্যায়, এর কিন্তু আমরা 6টা পার্ট অলরেডি করেছি। আজকে আমরা এই চ্যাপ্টার লাস্ট পার্ট 7 আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টারটা পুরোপুরি থিওরিটিক্যাল যে পার্ট সেটা কমপ্লিট আমাদের হয়ে যাবে। একদম প্রথমে যেটা বলবো আজকে আমরা নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণ আমরা আলোর যে প্রতিফলনের মেন সূত্র পেয়েছি, কি পেয়েছি? 1/v প্লাস 1/u সমান 1/f। ইউটা কি ছিল? ইউ ছিল বস্তু দূরত্ব, ভি প্রতিবিম্ব দূরত্ব, এফ ছিল ফোকাস দূরত্ব। এখানে কিন্তু বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব বা ফোকাস দূরত্ব সবকিছু মাপা হয় ওই দর্পণের মেরু থেকে। কিন্তু যদি আমরা এরকম কোনো ব্যবস্থা করতে পারি, যে ব্যবস্থায় সমস্ত দূরত্ব আমরা মাপবো কোথা থেকে? মাপবো আমরা ফোকাস বিন্দু থেকে। এটা ছিল মেরু, এটা হলো ফোকাস বিন্দু। সাপোজ এখানে একটা বস্তু আছে, এখানে বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এটা বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব, এটা আমাদের ফোকাস দূরত্ব। আমরা যদি সমস্ত দূরত্ব মেরুর থেকে না মাপে ফোকাস দূরত্ব থেকে মাপি, সেক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনের যে ফর্ম বা রূপ সেটা সম্পূর্ণ পাল্টে যাবে। সেই নতুন যে একটা ইকুয়েশন আমরা পাবো তাকেই বলবো আমরা নিউটনের সমীকরণ। তো দেখি আমরা কিভাবে নিউটনের সমীকরণ আমরা পেতে পারি। আমরা খুব সিম্পল জানি কার ক্ষেত্রে? আলোর প্রতিফলন বক্র তলের ক্ষেত্রে জানি ইকুয়েশন কি ছিল? 1/v প্লাস 1/u সমান 1/f। লসাগু করে দাও, ইউভি ইউ প্লাস ভি ইজ ইকাল টু 1/f। কোনাকুনি গুণ করে দাও, ইউভি ইজ ইকাল টু ইউএফ প্লাস ভিএফ, বা ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ সমান 0। এর মধ্যে ফিজিক্স কিছু নেই, পুরোপুরি আঙ্কিক ক্যালকুলেশন। এবারে কি করবো? আমি দুই দিকে আমি একটা করে এফ স্কোয়ার যোগ করছি, বাম দিক ও ডান দিক উভয় দিকে। লক্ষ্য করো এই যে পার্ট, এখান থেকে কি কমন যাচ্ছে? ইউ, কি পড়ে থাকবে? ভি মাইনাস এফ। এখান থেকে কি কমন যাচ্ছে? মাইনাস এফ, কি পড়ে থাকবে এখান থেকে? আর পড়ে থাকবে ভি মাইনাস কমন নিচ্ছি মাইনাস এফ। বা লিখতে পারবো ইউ মাইনাস এফ ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। একটা যে লক্ষ্য করো, ইউ মাইনাস এফ মানে কি? টোটালটা ইউ, সেখান থেকে আমি এফ বাদ দিচ্ছি, এই এফ বাদ দিচ্ছি। কি পড়ে থাকবে? পড়ে থাকবে এখান থেকে এই দূরত্ব, না এটা এই দূরত্ব। ইউ মাইনাস এফ মানে কি? ইউ মাইনাস এফ হলো ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব, এটা বস্তু, এটা বলছি প্রতিবিম্ব। তাহলে ইউ মাইনাস এফ, আমি যদি এটাকে এক্স লিখি, এক্স, এক্স মানে কি? ইউ মাইনাস এফ সমান এফ বিন্দু থেকে, এফ বিন্দু থেকে বস্তু দূরত্ব, এটা। ঠিক একইভাবে লক্ষ্য করো ভি মাইনাস এফ কোনটা হবে? ভি মাইনাস এফ পুরোটা ভি, সেখান থেকে এটা বাদ দাও, তাহলে এই দূরত্বটা হবে ভি মাইনাস এফ। আমি যাকে লিখছি ছোট হাতের ওয়াই দিয়ে, ওয়াই সমান কি হবে? ভি মাইনাস এফ সমান এফ বিন্দু থেকে একই জিনিস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে যদি লিখি আমি এখানে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এই ছোট্ট একটা ইকুয়েশন পেলাম, এক্স ওয়াই ইজ ইকাল টু এফ স্কোয়ার, যেখানে এক্স হলো ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব এবং ওয়াই হলো ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব দূরত্ব। এই যে ইকুয়েশন এক্স ওয়াই ইজ ইকাল টু এফ স্কোয়ার, এটাকেই আমরা বলবো কি? বলবো নিউটনের সমীকরণ। এখন এই নিউটনের সমীকরণ এক্স ওয়াই সমান এফ স্কোয়ার,
এর গ্রাফ কি হবে, লেখচিত্র কি হবে। যদি লেখচিত্র আঁকতে চাই আমরা, তাহলে কিন্তু লেখচিত্রটা খুব সিম্পল হবে। দেখো, লক্ষ্য করুন, আমি এখানেই লেখচিত্র দেখাচ্ছি। আমি এদিকে এক্স নিচ্ছি, এইদিকে ওয়াই নিচ্ছি। তো এটা কিন্তু একটা সমপরাবৃত্ত মতো হচ্ছে, এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। এই গ্রাফটা হবে, দিয়ে বেরিয়ে যাবে। এটা হলো এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, অর্থাৎ নিউটনের যে সমীকরণ তার কিন্তু একটা লেখচিত্র। নেক্সট আমরা এসছি অনুবন্ধী ফোকাস বা বিন্দু যুগল কাকে বলবো। আমরা যে ইকুয়েশন পাই 1 প্লাস 1/v সমান 1/f, এই ইকুয়েশন পাই। এবং আমরা কিন্তু যে 6টা চিত্র দেখেছিলাম দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠন, সেটাতে একটা জিনিস আমি বলেওছিলাম যে এখানে বস্তু থাকলে প্রতিবিম্ব এখানে হচ্ছে টেপ বিন্দু হতো, যদি বস্তু এখানে রাখি তাহলে কিন্তু প্রতিবিম্ব এখানে উৎপন্ন হবে। এটা কিন্তু আলোর যে রিভার্সিবল প্রিন্সিপাল প্রত্যাবর্তক নীতি তাকে সাপোর্ট করে। এখন আমি যদি এই ইকুয়েশনে ইউ ও ভি কে, ভি এর অবস্থান পাল্টে দিই, পাল্টে দিলে কি হবে দেখো, ভি এর জায়গায় লিখবো ইউ 1/u, এখানে লিখবো 1/v। কারণ ইকুয়েশন কিন্তু সেম আছে, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, দুটো ইকুয়েশন কিন্তু সেম ইকুয়েশন আমি পাচ্ছি। তার মানে কোন একটা বক্র দর্পণের ক্ষেত্রে কোন একটা পজিশনে বস্তু রাখলে তার প্রতিবিম্ব যেখানে তৈরি হবে, যদি আমি উল্টো করে দিই, অর্থাৎ যেখানে প্রতিবিম্ব তৈরি হলো সেখানে যদি আমি বস্তুকে বসিয়ে দিই, তাহলে বস্তুর যে অবস্থান ছিল সেখানে কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে এই দুটো বিন্দু, বস্তুর অবস্থান এবং প্রতিবিম্ব অবস্থান, ওই দুটো বিন্দুকে আমি বলবো কি বলবো, অনুবন্ধী বিন্দু বা অনুবন্ধী বিন্দু যুগল। অনুবন্ধী বিন্দু বা অনুবন্ধী বিন্দু যুগল, অনেক ক্ষেত্রে তাকে আমরা বলি অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী ফোকাস যুগল, সেটাও বলতে পারি। তার সংজ্ঞাটা কি বলতে পারি, বলতে পারি দুটি বিন্দু যদি এমন হয় যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে কোনো স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, দর্পণ কিন্তু গতিশীল হবে না, এটা মাথায় রাখতে হবে। প্রতিবিম্ব গঠিত হয়, তবে ওই বিন্দু দুটিকে কি বলবো, ওই দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল নামে আমরা অভিহিত করতে পারি। নেক্সট আমরা আসলাম দর্পণ চেনার পদ্ধতি। কিভাবে আমরা তিনটে যে দর্পণ, আর বেসিক্যালি এখানে তিনটে দর্পণের কথা উল্লেখ করব। একটা করব অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ, আরেকটা আমরা করব সমতল দর্পণ। এই তিনটে দর্পণ কিভাবে আমরা চিনতে পারবো তার একটা আলোচনা আমাদের দরকার। আমরা উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন আমরা শিখেছি। উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠনে আমরা কিন্তু একটা জিনিস বারবার শিখেছি, ওদের 6 নম্বর কেস ছিল, যখন কোন একটা বস্তু উত্তল দর্পণ তার মেরু ও ফোকাস বিন্দু তার মধ্যে অবস্থিত হবে, তখন সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছিল, দর্পণের অপর পাশে, এবং সেটা কি বৃহৎ সমশীর্ষ এবং অসৎ প্রতিবিম্ব আমি পাচ্ছিলাম। উত্তল দর্পণে কি হচ্ছিল, উত্তল দর্পণে কিন্তু সব ক্ষেত্রে বস্তু যেখানে খুশি থাক উত্তল দর্পণে সব ক্ষেত্রে যে প্রতিবিম্ব আমি পাচ্ছিলাম সেটা কিন্তু পাচ্ছিলাম সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্র। বস্তুর পজিশন যেখানে খুশি থাক সবসময় ক্ষুদ্র প্রতিবিম্ব আমি পাচ্ছিলাম। আর সমতল দর্পণে এর ক্ষেত্রে কি পাচ্ছিলাম, যে বস্তু যেখানে থাকবে প্রতিবিম্ব ঠিক দর্পণ ঠিক ততটা দূরত্বে থাকবে, এবং বস্তু যত লম্ব হবে প্রতিবিম্ব ঠিক ততটাই লম্ব হবে। অর্থাৎ এর ক্ষেত্রে বলতে পারি বিবর্ধন গ্রেটার দেন 1, বিবর্ধন লেস দেন 1, বিবর্ধন ইজ ইকুয়াল টু 1। তিনটের ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব
সমশিষ্য, তিনটি প্রতিবিম্ব সমশিষ্য, তিনটেরই কিন্তু প্রতিবিম্ব আমি পাচ্ছি অসৎ প্রতিবিম্ব। তাহলে শুধুমাত্র বিবর্ধন এই প্রপার্টিটা মাথায় রেখে কিন্তু আমরা তিনটে দর্পণকে পৃথক করতে পারি। কিভাবে? আমরা যদি কোনো একটা দর্পণ নিই, তার সামনে কোনো একটা বস্তু রাখি, কোনো বস্তু না পেলে তুমি আঙুলটাই রাখো, বুড়ো আঙুলটা দর্পণের খুব কাছাকাছি অবস্থানে। সাপোজ আমি বললাম এই হাত আমার একটা দর্পণ, আমি এখানে রাখলাম। তাহলে যদি দেখি দর্পণের কাছে রাখতে বলছি কেন, তার কারণটা হলো যেন বস্তুটা দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে অবস্থিত হয়, নইলে কিন্তু এই কন্ডিশন ফুলফিল করবে না। তাহলে তখন যদি আমি দেখি যে ওই বস্তু যে উৎপন্ন প্রতিবিম্ব সেটা বস্তু অপেক্ষা বৃহৎ, আঙুল থেকে প্রতিবিম্বটা বড় লাগছে, লম্বা চড়া লাগছে, সেক্ষেত্রে আমি কনফার্ম হব যে ওই যে দর্পণ আমি নিয়েছি সেই দর্পণটা কিন্তু অবশ্যই অবতল দর্পণ। যদি দেখি কারণ আঙুলের যে প্রতিবিম্ব সেটা অনেক ছোট হয়ে গেছে, আকারে ক্ষুদ্র হয়ে গেছে, তখন ধরবো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কি উত্তল দর্পণ। কি বড় হলে অবতল দর্পণ, ছোট হলে উত্তল দর্পণ। যদি দেখি আঙুলের সাইজ কোনো রকম পরিবর্তন হয়নি, যেরকম আঙুল ঠিক সেরকমই প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, দর্পণ থেকে একই দূরত্বে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ওটা কিন্তু হবে সমতল দর্পণ। এইভাবেই আমরা দর্পণ সাধারণত চিনতে পারি। নেক্সট আমরা আসবো অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। এই অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন আমরা দুটো পার্টে আমরা আলোচনা করব। প্রথমে করব অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে দেখবো আমরা কিভাবে কোন একটা বস্তু অসৎ হতে পারে, অর্থাৎ প্রতিবিম্ব আমরা কিভাবে পেতে পারি। মনে করি এটা হলো একটা অভিসারী আলোকরশ্মি, অভিসারী অর্থাৎ এই আলোকরশ্মিটা মিলিত হচ্ছে, কোন একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আমি নাম দিলাম এটা পি বিন্দু। পি বিন্দু, ওরা পি বিন্দুতে কিন্তু পরস্পর মিলিত হচ্ছে, এবং এই যে যাত্রা পথ, আলোকরশ্মি মিলিত হওয়ার পথে কোনো বাধা কিন্তু এক্ষেত্রে নেই। যদি আমি হঠাৎ করে এই যাত্রা পথে আমি একটা বাধা ঢুকিয়ে দিই, বাধা বলতে ক্ষেত্রে আমি একটা অবতল দর্পণ আমি বসিয়ে দিলাম, তাহলে কিন্তু ডিরেক্ট রশ্মি আর পি বিন্দুতে আসতে পারবে না। আমি এক্ষেত্রে একটা প্রধানক টেনে নিচ্ছি, এটা প্রধানক প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে কি হবে, এখানে কিন্তু আলোকরশ্মি দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে, এখানেও একটা প্রতিফলিত হবে। তাহলে এই আলোকরশ্মি প্রতিফলিত হয়ে একটা বিন্দু মিলিত হচ্ছে, এখানে একটা প্রতিবিম্ব তৈরি করবে। যেহেতু আলোকরশ্মি সত্যি সত্যি মিলিত হচ্ছে, পি ড্যাশ এই বিন্দু কিন্তু একটা প্রতিবিম্ব, কি প্রতিবিম্ব হবে, সৎ প্রতিবিম্ব বিম্ব। এবং এই আলোকরশ্মি যখন কোথা থেকে আসবে, তখন আমি ভাবতে পারি আলোকরশ্মি যেন এই বস্তু সেই বস্তু থেকে আসছে, তখন কিন্তু এটা কিন্তু মনে ওখান থেকে কি হচ্ছে, অপসৃত হচ্ছে, ওখান থেকেই অপসৃত হচ্ছে। তাহলে যেহেতু আমি ভাবতে পারি তখন এখান থেকে লাইটটা অপসৃত হয়ে এখানে মিলিত হচ্ছে, তো তখন পিটা কি হবে, পিটা একটা বস্তু হবে, পি কি হবে, বস্তু। যেহেতু লাইটটা ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে, অপসৃত হচ্ছে, তখন ওটাকে ভাবতে পারি আমি অসৎ বস্তু। তো লক্ষ্য করো এই দর্পণের ক্ষেত্রে বস্তুটা কি বস্তু, অসৎ বস্তু। বস্তুতে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা কি প্রতিবিম্ব, সেটা কিন্তু আমি পাচ্ছি পুরোপুরি একটা সৎ প্রতিবিম্ব। তাহলে পি হলো অসৎ বস্তু, পি প্রাইম বা পি ড্যাশ হলো একটা সৎ প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে আমি বস্তু দূরত্ব বলি ইউ, কত হবে, বস্তু দূরত্ব হবে ও থেকে পি, প্রতিবিম্ব দূরত্ব কত হবে, ও থেকে পি প্রাইম। চিহ্ন নিয়ম বলি, আমি কিন্তু যত কেস করেছি উত্তল দর্পণ বা অবতল দর্পণ, সব ক্ষেত্রে কিন্তু ইউ এর মান কিন্তু সবসময় নেগেটিভ এসছে, ইউ কিন্তু কখনো আমি এখন পর্যন্ত পজিটিভ পাইনি। বাট এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে আলো যেদিকে যাচ্ছে, আলো এই দিকে যাচ্ছে, ও থেকে পি কিন্তু আমি আলোর দিকেই মাপছি, ও থেকে পি আমি আলোর দিকেই মাপছি, সেক্ষেত্রে বস্তু দূরত্ব হবে পজিটিভ, আর প্রতিবিম্ব আলোর উল্টো দিকে মাপছি, এটা হবে নেগেটিভ। তো এক্ষেত্রে কি হচ্ছে, বস্তু দূরত্ব পজিটিভ হবে এবং প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ হবে।
এটা অবতল দর্পণের ক্ষেত্রে কোনো একটা অসৎ বস্তুর প্রতিবিম্ব আমরা কিভাবে পেতে পারি তার একটা ডায়াগ্রাম, তার একটা চিত্র। এখন তোমরা কেউ ভাবতে পারো হঠাৎ করে লাইটটা এখানে মিলিত হচ্ছে কেন? মিলিত হচ্ছে এই জন্য, যদি আমি এখানে একটা লম্ব টানতাম বক্রতা কেন্দ্র, এই আপাতন বিন্দুতে একটা লম্ব টানলাম, তাহলে কি হবে? এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। সেই নিয়ম মেনেই লাইটটা রিফ্লেক্ট করবে, সেই জন্য এদিকেও তা হবে। ওকে, এই লম্বটা কিন্তু সবসময় মাথায় রাখবে, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়েই যাবে। আচ্ছা, তাহলে নেক্সট আমি আসবো উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে অসৎ বস্তুর প্রতিবিম্ব আমি পেতে পারি তার ব্যাপারে। তাহলে নেক্সট আমি আসলাম উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে অসৎ বস্তুর প্রতিবিম্ব আমি পেতে পারি তার যে চিত্র, সেক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কেস হবে। এক্ষেত্রে কিন্তু অসৎ বস্তুর প্রতিবিম্ব সৎ হতে পারে বা অসৎ হতে পারে। সেটা ডিপেন্ড করবে যে ওই অসৎ বস্তু সেটা কত দূরত্বে আছে, সেটা দর্পণের ফোকাস বিন্দু থেকে বেশি দূরত্বে আছে না দর্পণের ফোকাস বিন্দু থেকে কম দূরত্বে আছে। যদি অসৎ বস্তুর যে বস্তু দূরত্ব সেটা যদি ওই উত্তল দর্পণের ফোকাস যে দূরত্ব তার থেকে কম দূরত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সৎ প্রতিবিম্ব পেতে পারবো। কিন্তু অন্য ক্ষেত্রে যদি বেশি দূরত্ব থাকে পেতে পারবো না। আমি দেখাচ্ছি, দুটো কেসই দেখাচ্ছি। মনে করো আগের মতো এই দুটো লাইট দেখি পরস্পর অবিসারী লাইট পরস্পর মিলিত হচ্ছে। ওকে, এর প্রধান অক্ষ এটা ধরে নাও, এটা প্রধান অক্ষ। এই যাত্রাপথে আমি কি করলাম, আমি হঠাৎ করে আমি একটা উত্তল দর্পণ বসিয়ে দিলাম আগের মতো। তাহলে এটাকে মিলিত হতো পি অবস্থান। আমি বললাম এই যে দর্পণ, অতল দর্পণ, এই উত্তল দর্পণ, এটা তার ফোকাস বিন্দু, তার ফোকাস বিন্দু, এটা দর্পণের মেরু। তাহলে কি হবে লক্ষ্য করো, তাহলে লাইটগুলো কিন্তু কি হবে, লাইট আপাতিত হলো, লাইট আপাতিত হওয়ার পর ওরা কি হবে, দর্পণ থেকে কিন্তু প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত হবে কোন দিকে? এই কোন দিকে বলি প্রতিফলিত হবে, তাহলে আমাকে প্রথম ঠিক করতে হবে একটা অভিলম্ব আঁকতে হবে। এটা দেখে দিচ্ছি আঁকিয়ে, এটা এফ মানে এটা একটু দূরে যাবে, এখানে সি আছে, তাহলে আমি বলেছি অভিলম্ব সি বিন্দু দিয়ে যাবে, এই সি বিন্দু, এটা আপাতন কোণ, ঠিক তাহলে এই কোণে প্রতিফলিত হবে লাইটটা। এদিকেও তাই একই রকম কেস এদিকে ঘটবে। এই তাহলে এই দুটো রশ্মি আপতিত হলো, দর্পণে অবর্তমানে পি বিন্দুতে মিলিত হতো, দর্পণ থাকার জন্য ওরা সামনে পি প্রাইম বিন্দুতে মিলিত হলো। তাহলে ও পি এটা কি, বস্তু দূরত্ব, ভি সমান ও পি প্রাইম প্রতিবিম্ব দূরত্ব। মাথায় রাখবে পিটা কি বস্তু, অসৎ, অসৎ বস্তু, আর পি প্রাইমটা কি, সৎ প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে ইউ সমান ওপি কোন দিকে আছে, আলো যেদিকে যাচ্ছে সেই দিকে পজিটিভ হবে, প্রতিবিম্ব দূরত্ব উল্টো দিকে মাপছি, এটা কিন্তু নেগেটিভ হবে। এক্ষেত্রে কিন্তু বস্তু দূরত্ব ইউ লেস দেন এফ, বস্তু দূরত্ব এটা ইউ লেস দেন এফ, এফ মানে ও এফ, অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে এটা ওপি লেস দেন ও এফ। সেই জন্য কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, একটা সৎ প্রতিবিম্ব আমি পাচ্ছি, অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব আমি পাচ্ছি। কিন্তু যদি কেসটা এরকম হতো, একদম সেম কেস, বাট এক্ষেত্রে রশ্মিটা এরকম আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ, এর সামনে আমি কি করলাম, একটা উত্তল দর্পণ, আমি একটা উত্তল দর্পণ এর সামনে আমি বসিয়ে দিলাম। তাহলে তার ক্ষেত্রে কি হবে, তাহলে লক্ষ্য করো তার ক্ষেত্রে কি হবে, আমি মনে করলাম এক্ষেত্রে
এটা হলো এফ বিন্দু, এটা হলো ও বিন্দু। তো ও এফ যত দূরে থাকবে নিশ্চয়ই ঠিক সি বিন্দু ঠিক ততটা, ও এফ যত দূরে থাকবে ঠিক এখানে ধরো এখানে আছে সি বিন্দু, বক্রতা কেন্দ্র। তাহলে এখান থেকে একটা লম্বটা নিয়ে আমি, কারণ আমি যদি প্রতিরোধের রশ্মি দেখতে চাই আমাকে একটা লম্ব টানতে হবে এই এই। আর সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে লক্ষ্য করো, সেক্ষেত্রে লাইটটা কিন্তু প্রতিফলিত হবে। কোন দিক হবে, লাইটটা এখানে পড়লো ঠিক এই কোণে প্রতিফলিত হলো, এই কোণে, ঠিক আছে। আঁকা একটু ডিফিকাল্ট হাতে, এই এখানেও ঠিক সেম হবে, পড়লো প্রতিফলিত হলো। তাহলে এই দুটো লাইট আমি মনে হচ্ছে কি অপসৃত হচ্ছে কোথা থেকে, এখান থেকে। ওকে, আমি ভাবতে পারি কি ওই দুটো রশ্মি অপসৃত হচ্ছে এই বিন্দু থেকে। চিত্রটা একটু বোঝা ডিফিকাল্ট হয়ে গেল, আমি চেষ্টা করছি এটা পিকচার দিয়ে দেওয়া নিচে। ওকে, কারণ কলম দিয়ে ঠিক বেঁকে গেছে, এই দাগটা বেঁকে গেছে, অনেকটাই বেঁকে গেছে। ওকে, তাহলে লক্ষ্য করো এখানে দর্পণের অবর্তমানে মিলিত হতো, তো এটা আমি ভাবতে পারি বস্তু, পি বিন্দু ভাবতে পারি বস্তু। আর দর্পণ থাকার জন্য এই পথে ওরা প্রতিফলিত হচ্ছে, কিন্তু এরা এদিকে মিলিত হতে পারবে না, এটা অপসারী রশ্মি এই দিকে মিলিত হচ্ছে পি প্রাইম বিন্দুতে। তাহলে লক্ষ্য করো এফ বিন্দু, এফ হলো কি বিন্দু, ফোকাস বিন্দু। পি হলো বস্তু, কি বস্তু, এটা অসৎ বস্তু, বস্তু। সি বক্রতা কেন্দ্র, জানো এটা বক্রতা কেন্দ্র। পি প্রাইম এটাও কিন্তু একটা প্রতিবিম্ব, কার প্রতিবিম্ব, পি বিন্দুর প্রতিবিম্ব, এটা কিন্তু অসৎ প্রতিবিম্ব। লক্ষ্য করো, তাহলে উত্তর দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তুর প্রতিবিম্ব দুভাবে তৈরি হচ্ছে, একটা অসৎ বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে সৎ প্রতিবিম্ব, একটা অসৎ বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে ও এফ লেস দেন কিন্তু ওপি, ও এফ লেস দেন ওপি, মানে এফ লেস দেন ইউ, এফ লেস দেন ইউ, এখানে ছিল কি ইউ লেস দেন এফ। তো এই জন্য কি হচ্ছে এক্ষেত্রে অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব আমি এক্ষেত্রে পাচ্ছি। তো এইভাবে আমরা অসৎ বস্তুর প্রতিবিম্ব উত্তল ও অবতল দর্পণ উভয় ক্ষেত্রে পেতে পারি। সাধারণত অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা সবসময় কোনো একটা অসৎ বস্তু তার সৎ প্রতিবিম্ব পাবো। অপরদিকে উত্তল দর্পণের ক্ষেত্রে দুটি পেতে পারি, যদি বস্তুর অবস্থান, অসৎ বস্তুর অবস্থান ও এবং এফ এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে যে প্রতিবিম্ব পাবো সেটা সৎ প্রতিবিম্ব, বা অন্য ক্ষেত্রে যদি অসৎ বস্তুর অবস্থান ও এফ বিন্দুর বাইরে হয়, অর্থাৎ এফ লেস দেন ইউ হয়, সেক্ষেত্রে যে প্রতিবিম্ব পাবো সেটাও কিন্তু অসৎ, অর্থাৎ অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, সেটাও আমরা কিন্তু এক্ষেত্রে পেতে পারি। নেক্সট আমরা দর্পণের একটি বিশেষ ত্রুটি সেক্ষেত্রে আসবো, গলীয় অপেরণ, স্ফেরিক্যাল এভারেশন ও তার প্রতিকার কারেকশন। লক্ষ্য করো, যদি আমি কোনো একটা অবতল দর্পণ নিই, যে দর্পণে উন্মেষ খুবই বৃহৎ, খুব বেশি বা বড়, আমি কিন্তু পুরো চ্যাপ্টারটা করেছি কার ক্ষেত্রে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে। বাট এক্ষেত্রে দর্পণে উন্মেষ অনেক বড় বা বৃহৎ, সেক্ষেত্রে এর উপরে যে লাইটগুলো পড়বে, রশ্মিগুলো পড়বে, কেউ থাকবে উপাক্ষীয় রশ্মি, কেউ থাকবে প্রান্তীয় রশ্মি সাইড দিয়ে এসে। তাহলে যারা সাইড দিয়ে যাবে বা দূরবিন্দু দিয়ে যাবে তারা কিন্তু যেখানে মিলিত হবে এরাও তো এখানে মিলিত হলো। যারা একটু ভিতর দিয়ে যাবে, বিভিন্ন কালার দিয়ে আঁকছি, সব কিন্তু পদানক্ষ সমান্তরাল,
সবাই কিন্তু আলোর প্রতিফলন সূত্রই পালন করবে, বাট সবাই কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে না। এটাই এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই বা আরো কিছু রশ্মি পড়লো, তারা আরো একদম প্রধানকের পাশ দিয়ে আপতিত হলো। তারা দেখলে এখানে মিলিত হলো। এই তো যেখানে মিলিত হোক না কেন, একটা জিনিস সত্যি কথা, দর্পণে উন্মেষ বড় হওয়ার জন্য তারা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়, ওরা একটা রেঞ্জ, আমি এফ নিলাম, F1, ওরা কিন্তু এফ ও F1 এর মধ্যে মিলিত হচ্ছে। তাহলে দর্পণের যদি উন্মেষ খুব বড় হয়, তারা কি হবে, তারা কিন্তু বস্তুর প্রতিবিম্ব একটা নির্দিষ্ট পয়েন্টে উৎপন্ন না করে একটা রেঞ্জ, একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে তৈরি করবে। সেক্ষেত্রে ওই বস্তুর যে প্রতিবিম্ব, তার কিন্তু স্পষ্টতা অনেক কমে যাবে, ও কিন্তু অনেকটা হেজি হয়ে যাবে, খুব একটা পরিষ্কার হবে না। আচ্ছা, এটা দিচ্ছি না, এটা এই যে সমস্যা বা এই যে ত্রুটি, তাকে বলবো আমরা কি, গলীয় অপেরণ। গলীয় অপেরণ বা স্ফেরিক্যাল অ্যাবারেশন। কি বলবো, কোন একটা দর্পণের উন্মেষ যদি খুব বিরোধ হয়, সেক্ষেত্রে ওই দর্পণে আপাতিত আলোক রশ্মিগুলি আপাতিত হওয়ার পর প্রতিফলিত হয়, তাকে নির্দিষ্ট বিন্দুতে বস্তুর প্রতিবিম্ব উৎপন্ন না করে একটা নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট পাল্লার মধ্যে বস্তুর প্রতিবিম্ব তৈরি করে, এবং এই প্রতিবিম্বটি কিন্তু অস্পষ্ট হয়। এই যে ত্রুটি গলীয় দর্পণের, তাকে হলো গলীয় অপেরণ। ইয়াকে আমরা কিভাবে ঠিক করতে পারি, প্রতিকার কি? প্রতিকারটা হলো, আমরা যদি গলীয় দর্পণের পরিবর্তে আমরা একটা ইউজ করব, অধিবৃত্তাকার দর্পণ। অধিবৃত্তাকার দর্পণ। অধিবৃত্তাকার দর্পণ কিরকম, এরকম বাইকের থাকে না হেডলাইট, সেরকম। নেক্সট আমরা আসবো দর্পণের ব্যবহার প্রসঙ্গে। এতক্ষণ আমরা যে 3 রকম দর্পণ পুরো অধ্যায়ে শিখলাম, সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। সমতল দর্পণের ব্যবহার সাধারণত আমরা দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, বাড়ির বিভিন্ন আসবাবপত্র ইউজ করি, ড্রেসিং টেবিল, মুখ দেখা, বিভিন্ন কস্টিউমস বা কসমেটিকে আমরা ইউজ করি, বা বাড়ির বিভিন্ন অন্তঃসজ্জা ক্ষেত্রে আমরা সমতল দর্পণ ব্যবহার করি। উত্তল দর্পণ সবথেকে বেশি ইউজ করি আমরা গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে। সমস্ত গাড়ি, বাইক বলো, 4 চাকা বলো, তার কিন্তু সাইডে যে মিরর থাকে, সাইড মিরর, যার সাহায্যে পিছনে আমরা গাড়ি দেখতে পাই, সেগুলো আমরা উত্তল দর্পণের সাহায্যে দেখতে পাই। তার কারণ আমি পরে আসি ব্যাখ্যাটা। নেক্সট অবতল দর্পণ। এর সব থেকে বেশি ইউজ করতে পারি আমরা দন্ত চিকিৎসায়, গালের মধ্যে কোনো দাঁতের অবস্থান দেখার জন্য চিকিৎসকরা এই দর্পণের ব্যবহার সাহায্য নেই। আর কত ইউজ করতে পারি, আর আমরা ইউজ করতে পারি বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তোমরা পড়বে, পরে কাছে চ্যাপ্টার আছে আমাদের আলোকীয় যন্ত্র, বিভিন্ন দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কিন্তু অবতল দর্পণের খুব ব্যাপক ব্যবহার আছে। উত্তল দর্পণে আরেকটা ভালো ব্যবহার আমি বলতে পারি, রাস্তায় যে বিভিন্ন লাইট থাকে না ওপরে, স্ট্রিট লাইট, ওখানে কিন্তু অনেক ক্ষেত্রে উত্তল দর্পণ ইউজ করা হয়, যাতে লাইটটা যেন ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন দিকে, সেখানে আমরা ইউজ করতে পারি। তা বিভিন্ন দর্পণে বিভিন্ন ইউজ যাই বললাম, তাছাড়াও আমি কিছু ইউজের পিকচার আমি এই ভিডিওতে, এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, তোমরা সেইগুলো দেখো। এখন আমি একটা উল্লেখ করেছি যে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কিন্তু কেন উত্তল দর্পণ বেশি ইউজ করা হয়। গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ইউজ করার দুটো কারণ। কি কি? তা একটা কারণ হলো ভিউ ফাইন্ডার, কি কারণ, 1 নম্বর কারণ, উত্তল দর্পণ তার ক্ষেত্রে বস্তু যেখানে খুশি থাক, সবসময় বস্তুর একটা স্পষ্ট কি হয়, ক্ষুদ্র সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়, এটা একটা কারণ। এবং এই প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ওই উত্তল দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে। অর্থাৎ যে গাড়ির ড্রাইভার, সে কিন্তু খুব সহজে প্রতিবিম্বটা দেখতে পাবে, দর্পণের কাছে খুব পরিষ্কার স্পষ্ট দেখতে পাবে, এটা একটা খুব বড় কারণ। আর 2 নম্বর, এর দৃষ্টি পাল্লা বা দৃষ্টিক্ষেত্র, এর দৃষ্টিক্ষেত্র অনেক বেশি, বিশেষ করে সমতল দর্পণের থেকে। দৃষ্টিক্ষেত্র জিনিসটা কিরকম, আমি বললাম এটা সমতল দর্পণ, ওকে, এটা একটা প্লেন মিরর। এখানে মনে করো দুটো লাইট আসছে, একটা এই লাইট,
এই লাইট। তাহলে এই দুটো লাইট যখন চোখে পৌঁছবে আমার, এই পৌঁছালো, চোখে পৌঁছালো, আমি এখানে একটা মনে কর আয় আছে, চোখ আছে আমার, তাহলে আমি কিন্তু এর মধ্যে যে পাল্লা আছে বা এই যে অঞ্চল আছে, এটা হলো আমার কি দৃষ্টিক্ষেত্র। এর মধ্যে যে থাকবে সমস্ত বস্তু কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাবো, এটা কি দৃষ্টি ক্ষেত্র। এবার দেখো যদি দর্পণটা সেম পিকচার হবে, আমি যে উত্তল দর্পণ নিই, সেক্ষেত্রে কি সুবিধা। উত্তল দর্পণ, একটা লাইট পড়লো, একটা একটা লাইট পড়লো, সাপোজ এ রিফ্লেক্ট করলো, আসলো চোখে, চোখে আসলো, তুমি এখানে চোখ রাখো, লক্ষ্য করো এর তুলনায় কিন্তু এর দৃষ্টিক্ষেত্র বা দৃষ্টি পাল্লা অনেক বেশি। পাল্লা বলা উচিত না, দৃষ্টিক্ষেত্র, দৃষ্টি পাল্লা অন্য জিনিস, দৃষ্টিক্ষেত্র এর কিন্তু অনেক বেশি। তাহলে উত্তর দর্পণ ইউজ করলে আমি অনেক বিস্তীর্ণ অঞ্চলের পিকচার আমি ওই দর্পণে দেখতে পাবো। আরেকটা যে বললাম, উত্তর দর্পণে কি হয়, বস্তু যেখানে খুশি থাক সবসময় কিন্তু বস্তুর যে প্রতিবিম্ব কি হয়, ক্ষুদ্র, সমশীর্ষ এবং দর্পণের মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে অবস্থিত হয়। সেই জন্য কিন্তু ড্রাইভার বা গাড়ির চালক খুব সহজে কিন্তু প্রতিবিম্ব দেখতে পায় স্পষ্ট হিসাবে। এটা খুব বড় একটা কারণ ভিউ পয়েন্টার হিসাবে উত্তর দর্পণ ব্যবহার করার। তাহলে আশা করি প্রত্যেকে এই চ্যাপ্টার থিওরি খুব ভালো বুঝতে পেরেছো, এবং এর যে অঙ্ক, আমি এর অঙ্ক পরে করাবো, আমি সমস্ত অঙ্কই করাবো। তা সেটা থিওরি প্রথমে প্রত্যেকে বোঝো, একটু প্র্যাকটিস করো, তারপর আমরা অঙ্কতে আসবো। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ।